মুনতাহার মায়ের কথা শুনে মনে হচ্ছে এখনই ওই ছবিগুলো বের করে তাদেরকে দেখাতে, তাহলে অন্তত ওই শয়তান লোকটার হয়ে গীত গাওয়াটা এদের বন্ধ হতো। কিন্তু মেয়ে হয়ে কিভাবে এইসব আপত্তিজনক ছবি নিজের মা বাবাকে দেখাবে? তাই কোনো কথা না বলে রাগ করে ঠাস ঠাস পা ফেলে নিজের রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ল। আসলে মুনতাহা নিজের জায়গা থেকে ঠিক আছে, কারণ একটা মেয়ে স্বামী যেমনই হোক না কেন তার ভাগ সে কখনোই অন্য কাউকে দিতে চায় না। মেয়েরা সব কিছুর ভাগ দিলেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। এজন্যই হয়তো বলে মেয়েরা নিজের স্বামীর পাশে আপন বোনকেও সহ্য করতে পারে না। প্রায় 4 ঘন্টা ঘুমানোর পর দরজা ধাক্কানোর শব্দে মুনতাহার ঘুম ভেঙে গেল। কে জানি জোরে জোরে 2 হাত দিয়ে ওর রুমের দরজা ধাক্কাচ্ছে। মুনতাহা উঠে বিরক্তিতে কপাল কুঁচকে ঘড়ির দিকে তাকালো। প্রায় 2টা বাজে এখন। যখন রাগ করে দরজা আটকে শুয়ে পড়েছিল তখন 11টা বেজেছিল, আর এখন প্রায় 2টা বাজে। তার মানে প্রায় 4 ঘন্টা ঘুমিয়েছে। ও গায়ে কম্বলটা ফেলে বিছানা থেকে নেমে ঘুমো ঘুমো চোখ নিয়ে দরজাটা খুলতেই দেখলো ওর মা 1 প্লেট মিষ্টি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুনতাহা বুঝতে পারল না হঠাৎ করে এত মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে কেন ওর মা, কারো বিয়ে নাকি? ও মিষ্টির প্লেটের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি এতগুলো মিষ্টি নিয়ে এখানে কেন এসেছো? সারা জীবনে সব মিষ্টি কি আজকে একদিনেই খাওয়াবে নাকি? সেটাই তো বুঝলাম না আমি। আর হঠাৎ করে এত মিষ্টি নিয়ে এসে দাঁড়ালে কেন খুশিতে, সেটাও তো বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা কি খুলে বলো তো। ওর আম্মু বলে, মাহুতা পাঠিয়েছে এই মিষ্টিগুলো, সামনে ওর খুশির খবর তো সেজন্য। মুনতাহা যেন ওর মায়ের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সামনে আবার ওই লোকটার কিসের এত খুশির খবর, যার কারণে ডিভোর্স হবে জানা সত্ত্বেও শ্বশুর বাড়িতে একেবারে মিষ্টি পাঠিয়ে দিয়েছে? ও সেটাই ভেবে পেল না। ও আম্মুকে জিজ্ঞেস করল, ওনার খুশির খবর সেই মিষ্টি আমাদের বাড়িতে পাঠিয়েছে কেন? আমরা কি কোনোদিন মিষ্টি খাইনি যে ওনার খুশিতে আমাদেরকে মিষ্টি মুখ করাতে হবে? ওর আম্মু বলে, তুই এসব কি বলিস? ছেলেটার এত বড় একটা খুশির দিন আর আমাদের বাড়িতে মিষ্টি পাঠাবে না? ছেলেটা প্রথমবার বিয়ে করে শান্তি পেল না, তাতে কি হয়েছে? দোয়া করি এইবার যেন ছেলেটা বিয়ে করে সুখে হয়, বিয়ে করে বছর শেষ না হতে যেন সন্তানের মুখ দেখতে পাই। আমরা তো আর ছেলেটার মুখে হাসি ফোটাতে পারলাম না। এখন যদি এই ছেলেটা ওকে এখন যদি এই মেয়েটা ওকে খুশি করতে পারে, সেই দোয়াই করি আল্লাহর কাছে। মুনতাহা যেন মায়ের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। তার মানে ওদের ডিভোর্সের কথা উঠতে না উঠতেই ওই বুড়ো লোকটা নিজের বিয়েও ঠিক করে ফেলেছে। যেখানে এখনও ওদের ডিভোর্স হয়নি, তার মানে ওই ছবিগুলো ঠিকই সত্যি ওনার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তা না হলে এত তাড়াতাড়ি কেউ বিয়ের সিদ্ধান্ত নিতে পারে না। নিশ্চয়ই ওই ছবিগুলো যার সাথে তুলেছে সেই মেয়েকেই উনি বিয়ে করবে। ভালোই হয়েছে দুজনের মাঝখান থেকে ও সরে এসেছি। ডিভোর্স দেওয়ার সাথে সাথেই আমি এই শহর ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। তারপর উনি যত খুশি বিয়ে করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভেবে আবারও রুমের দরজা আটকে নিজের চোখের পানি মুছে নিল। ওর আম্মু মুস্কি হাসি দিয়ে মিষ্টির প্লেটটা নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। সময় রাত 10টা। মুনতাহা কোনোরকম রাতের খাবারটা খেয়ে নিজের রুমের ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে। মাহতাবের বিয়ের খবরটা শোনার পর থেকে কেমন ছটফট করছে হৃদয়টা। কেন জানি মনটা এক অজানা ব্যথার অস্থির হচ্ছে। ভেতরটা কেমন ভেঙে আসে আজকে। মুনতাহা বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলে, উকিল সাহেব, আপনারা পুরুষরা কখনো এক নারীতে আসক্ত হন না, তাই না? এতদিন শুনতাম আর আজকে নিজের চোখে নিজের জীবন দিয়ে সেটার প্রমাণ পেলাম। আপনি আমার চেয়ে দ্বিগুণ বয়সের হওয়া সত্ত্বেও বিয়ের পরে আমি কোনো পরপুরুষের দিকে নজর দিইনি। আপনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমি। যেখানে আপনি এত দিন ধরে বলতেন যে মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি আমার সাথে থাকতে চান, অথচ সেই আপনি আজকে ডিভোর্সের কথা উঠতে না উঠতেই নিজের জীবনসঙ্গী গুছিয়ে নিয়েছেন। উকিল সাহেব, আমি তো আল্লাহর উপর ভরসা রেখে আমার আর আপনার বিয়েটা মেনে নিয়েছি। সারা জীবন আপনার সাথে কাটাতে চেয়েছি, অথচ আপনি কিনা পরনারীতে আসক্ত হয়ে গেলেন। আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করলেন, আর আমি বোকার মতো সেগুলো বিশ্বাস করে নিয়েছি। খুব যত্ন করে ঠকালেন আমায় আপনি উকিল সাহেব। যে ব্যথা আমি চাইলেও পৃথিবীর কাউকে দেখাতে পারবো না। উকিল সাহেব, আপনার সাথে একসাথে থাকতে থাকতে আপনার প্রতি এক ধরনের মায়া তৈরি হয়ে গেছে আমার। হয়তো নিজের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি।
জানি আপনাকে আর কখনো হয়তো এই কথাগুলো বলা হবে না, আমাদের হয়তো সারা জীবন আর একসাথে পথ চলাও হবে না, তবু সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আপনার ভালোবাসার মানুষের সাথে যেন আপনি সুখী হন। বলেই ওর দু চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এদিকে আসিফ সেই সকাল থেকে নুসরাতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, অথচ নুসরাত কোনোভাবেই ফোন তুলছে না। অবশেষে আসিফ বাধ্য হয়ে মেসেজে লিখল, নুসরাত, তুমি যদি এই মুহূর্তে আমাকে কল না দাও আমি কিন্তু সোজা তোমার বাসায় চলে আসবো বলে দিলাম। তখন যদি তোমার বাসার মানুষ জিজ্ঞেস করে আমি কেন এসেছি, তখন কিন্তু আমি সব সত্যি বলে দেব। তাই যা করবে ভেবে করবে, না হলে আমি কিন্তু এক্ষুনি রওনা দিলাম। ফোনটা নুসরাতের হাতে ছিল বিধায় মেসেজ দেখে সাথে সাথে কল দিল আসিফকে। আসিফ তো কল দেখেই খুশিতে নেচে উঠছে আর মনে মনে বলছে, যাক, এইবারে টোটকাটা তাহলে কাজ হয়েছে। বলে সাথে সাথে কলটা রিসিভ করে হ্যালো বলতেই, কি হয়েছে, এত কল দিচ্ছেন? বলে এক প্রকার চেঁচিয়ে উঠল। আসিফ ফোনটা কান থেকে নামিয়ে একবার চেক করে দেখলো নাম্বারটা আসলে ঠিক আছে কি না। তারপর দেখলো নাম্বার তো ঠিক আছে। আসিফ তো পুরো অবাক, যেখানে এই মহিলার লজ্জা পেয়ে নায়িকাদের মতো রোমান্টিক রিয়াকশন দেওয়ার কথা, সেখানে কিনা উল্টো রিনা খানের মতো রিয়াকশন দিল। আসিফ যেন পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। ও হতভম্ব হয়ে নুসরাতকে জিজ্ঞেস করলো, তুমি আমার মতন নিরহ পুরুষের সাথে রিনা খানের মতন ব্যবহার করছো কেন? আমি তো কত আশা নিয়ে বসেছিলাম, ভাবলাম আমার নুসু হয়তো লজ্জায় আমার সাথে কথাই বলতে পারবে না, অথচ তুমি কিনা আমার সাথে ঝাড়ি দিয়ে উঠিয়ে দিলে। নুসরাত দাঁত কিরমির করে বলল, এখন আপনার লজ্জা। এদিকে আমার ভাইয়া আর আপনার বোনের মধ্যে যে ডিভোর্স হচ্ছেন সেই বিষয়ে কি কোনো খবর আছে? আপনার ফালতু লোক কোথাকার শুধু রোমান্স নিয়ে পড়ে আছেন সেই সকাল থেকে। আসিফ নুসরাতের কথা শুনে যেন চমকে উঠল। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এত বড় কথাটা কিনা সে মাত্রই জানতে পারল। তার বাবা মা কেউই তো এই ব্যাপারে তাকে কিছুই বলেনি এখনো। সে অবাক হয়ে নুসরাতকে বলে, কি বলছো তুমি এসব পাগলের মতন? বুনু তো গতকাল তোমাদের বাসা থেকে এসেছে, কিছুদিন থাকবে এখানে, সেই জন্য। আর তুমি কিনা বলছো ডিভোর্সের কথা, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? নুসরাত রেগে উত্তর দিয়ে বলে, মাথা আমার নয়, আপনার খারাপ হয়েছে। এত বড় একটা দুঃসংবাদ, অথচ আপনার সেই বিষয়ে এখনো বিন্দুমাত্র জ্ঞানই নেই। আপনার কি মনে হয় আমার ভাইয়া আর ভাবির মধ্যে ডিভোর্স হলে তারপরেও আমি আপনার সাথে সম্পর্ক রাখবো? যদি সেটা ভেবে থাকেন তাহলে একদমই ভুল ভাবছেন। আমি মোটেও সেরকম করব না। ওনাদের মধ্যে ডিভোর্স হওয়ার আগেই আমি আপনার সাথে ব্রেকআপ করে দেব, এই আমি বলে রাখলাম। নুসরাতের কথা শুনে আসিফ বলে, নুসুজান আমার, এইসব অলক্ষণে কথাবার্তা বলো না প্লিজ। এইসব ব্রেকআপের কথা বাদ দিয়ে তুমি আমাকে বলো ওদের মধ্যে কি সমস্যা হয়েছে। এতদিন তো সব কিছু ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ করে কি এমন হলো যার কারণে হুট করেই একেবারে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে নিলে? নুসরাত মাথাটা কিছুটা ঠান্ডা করে তারপর বলে, আমিও জানি না ওনাদের মধ্যে হঠাৎ করে কি নিয়ে এত ঝামেলা হয়েছে। তখন রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আমি মায়ের কাছ থেকে এই ব্যাপারটা জানতে পারলাম। আসিফ বলে, নুসু, আমাদের কিছু করা উচিত ওদের জন্য। আমি চাই না এই বয়সে আমার বোনের জীবনে ডিভোর্সের দাগ লাগুক, কিংবা কেউ আমার বোনকে নিয়ে হাসাহাসি করুক। একটা কাজ করো, তুমি আগামীকাল সকালে আমাদের বাসায় এসে বুনুর সাথে কথা বলে জানবার চেষ্টা করবে যে কি নিয়ে ওদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। তারপর হাতে যে কয়েকদিন সময় আছে সেই কয়েকদিন আমরা আমাদের মতন চেষ্টা করে যাব। নুসরাত বলে, আপনি ঠিকই বলেছেন, আমাদেরকে শেষবারের জন্য হলেও ওদের সম্পর্কটা বাঁচানোর জন্য চেষ্টা করা উচিত। আমি কালকে সকালেই আসছি আপনাদের বাড়িতে ভাবির সাথে কথা বলার জন্য, ঠিক আছে? নুসরাতের আসার কথা শুনে আসিফ হালকা হেসে বলে, এই তো একেবারে আমার লক্ষ্মী বউয়ের মতন কথাটা বলেছো জানু। তাহলে এইবার আমাকে টিয়া পাখির মতন করে একটা চুম্বন ফিক্কা মারো তো দেখি। নুসরাত ওর কথা শুনে বলে, ফাজিল লোক, নিজের বোনের সম্পর্ক নিয়ে টানাটানি পড়েছে আর উনি আছেন ওনার ধান্দায়। বলে ফোনটা ঠাস করে মুখের ওপর কেটে দিল। আসিফ ফোনটা রুমে রেখে সাথে সাথে নিচে এসে মা বাবার রুমে ঢুকলো। এত কিছু হয়ে গেল, অথচ তাকে এই ব্যাপারে জানানোর প্রয়োজন মনে করলো না।
ভেবেই তার মেজাজ সপ্তম আসমানে উঠে গেল। পরের দিন সকালে সকাল 9টা বেজে গেছে, অথচ মুনতাহা এখনও ঘুম থেকে ওঠেনি। এদিকে সবাই মুনতাহার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। মুনতাহার আম্মু কোনো রকমভাবে ওকে ডেকে তুলে তাড়াতাড়ি করে নাস্তার টেবিলে আসতে বলে। উনি নিচে চলে গেছে। মুনতাহা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসতেই ওদের বাসার কলিং বেলটা বেজে উঠল। আসিফ যেন জানতই কে এসেছে, তাই তাড়াহুড়ো করে খাবার টেবিল থেকে উঠে দরজা খুলতে চলে গেল। দরজা খুলেই নুসরাতকে দেখে দাঁতগুলো সব বের করে একটা ক্লোজ আপ হাসি দিয়ে চোখ টিপ মারল। নুসরাত আসিফের কাণ্ড দেখে তাড়াতাড়ি করে আশেপাশে তাকালো কেউ দেখতে পেল কিনা, কিন্তু তেমন কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে গেল। আসিফ সেদিকে তাকিয়ে মাথা চুলকে হেসে দরজা বন্ধ করে সেও পিছু পিছু গেল। নুসরাত জোরে হেঁটে গিয়ে মুনতাহার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, ভাবি কেমন আছো তুমি? মুনতাহা এত সকাল সকাল নুসরাতকে দেখে অবাক হয়ে গেল। হঠাৎ করে এই সকালবেলা নুসরাতের আসার কারণটা ঠিক বুঝতে পারল না। মুনতাহা ভালো আছি বলে এক হাতে নুসরাতকে জড়িয়ে ধরে বিয়ের পর থেকে এই 6 মাস দুজনে বন্ধুর মতো মিশেছে। কখনো কোনো কারণে মনোমালিন্য হয়নি তাদের মধ্যে, অথচ আজকে এই সম্পর্কের টানাপোড়েনে সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। মুনতাহা সহ ওর পরিবারের সবাই নুসরাতকে নাস্তা করতে বসতে বলেছে, কিন্তু নুসরাত মুনতাহাকে বলে, ভাবি আমার ক্ষুধা নেই, তুমি তাড়াতাড়ি খাও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলে সোফায় গিয়ে বসল। মুনতাহা কোনো রকম একটা পরোটা খেয়ে নুসরাতকে সাথে নিয়ে ওর রুমে চলে গেল। নুসরাত রুমে এসে সাথে সাথেই মুনতাহাকে প্রশ্ন করে, ভাবি তোমার আর ভাইয়ার মধ্যে কি কিছু হয়েছে? প্লিজ আমাকে খুলে বলো, যে কারণে তোমাদেরকে মধ্যে এত বড় ঝামেলা হয়েছে আমি সেই কারণটা জানতে চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। নুসরাতের কথা শুনে মুনতাহা আর কোনো কথাই বলতে পারল না। ও নিজের ফোনটা বের করে ওদিনের ছবিগুলো বের করে ফোনটা নুসরাতের হাতে দিয়ে ব্যালকনির সামনে গিয়ে দাঁড়ালো। এই ছবিগুলো দেখার আর কোনো ইচ্ছে নেই ওর। নুসরাত যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আর ভাইয়া এভাবে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে, আর সেই মেয়েটা কিনা ওর ভাইয়ার আগের অ্যাসিস্ট্যান্ট রুমানা। ও যেন বিস্ময়ের চরম সীমানায় পৌঁছালো। ওর কোনোভাবেই এই ছবিগুলো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও না কোথাও গণ্ডগোল আছে, যেখানে তার ভাইয়া গত 6 বছর ধরে একটা মেয়েকে নিরপেক্ষভাবে ভালোবেসে এসেছে, সে কিনা এরকম একটা নোংরা কাজ করবে। নুসরাত হেঁটে গিয়ে মুনতাহার পেছনে দাঁড়িয়ে বলে, ভাবি তুমি এই ছবিগুলো বিশ্বাস করো না। ছোটবেলা থেকে আমার ভাইকে দেখে আসছি, আমার ভাইয়া মোটেও এরকম নয়। নিশ্চয়ই কেউ আমার ভাইয়াকে ফাঁসাচ্ছে। তাছাড়া এমন একটা সত্যি তোমার থেকে লুকানো আছে যেটা তুমি এখনো জানো না। আর যেদিন জানতে পারবে সেদিন তুমি নিজেই অবাক হবে, তখন আর এইসব কিছু তোমার বিশ্বাস হবে না। মুনতাহা হালকা হেসে বাইরের দিকে তাকিয়ে নুসরাতকে বলে, জানো তো নুসরাত, পুরুষ মানুষ শুধু বাবার ভাই রূপেই সুন্দর, আর বাকি সব রূপেই ভয়ঙ্কর সে। তোমার মতো আমারও এই ছবিগুলো বিশ্বাস করতে মন চাইছে না, কিন্তু তাই বলে তো আর সত্যিটা পাল্টে যাবে না, তাই না? তাছাড়া তুমি হয়তো জানো না যে তোমার ভাইয়ের বিয়েও ঠিক হয়ে গেছে। নুসরাতের মনে হচ্ছে এখনই আত্মহত্যা করতে। এসব কোনো কিছুই তার বিশ্বাস হচ্ছে না। সব কিছু কেমন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিজের ভাইকে সে ছোটবেলা থেকে বেশ ভালোভাবেই চেনে, কখনো কেউ তার চরিত্রে দাগ লাগাতে পারেনি। অথচ আজকে তার সেই ভাইয়ার জীবনে এইরকম একটা নোংরা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে। যদি সত্যি সেরকম কিছু হতো তাহলে তো তার ভাইয়া অনেক আগেই বিয়ে করতে পারত। শুধু শুধু অন্য কোনো মেয়ের জন্য এত বছর ধরে অপেক্ষা করে সময় নষ্ট করার তো প্রশ্নই আসে না। নুসরাতের যেন পুরো মাথা ঘুরছে, কোনো কিছুই ওর মাথায় আসে না। ও তাড়াতাড়ি করে মুনতাহার ফোন থেকে নিজের ফোনে শেয়ার দিয়ে ছবিগুলো নিয়ে নিল। তারপর মুনতাহাকে আসছে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। মুনতাহা নুসরাতে যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমার উকিল সাহেব, আপনি বরং তারই গল্প হন যে আপনাকে নিয়ে লিখতে চায়। আমি না হয় আপনাকে দেখে নিলাম দূর হতে কোনো এক বই মেলায়। রাত প্রায় 1টা। মাহতাবের চোখে কোনো ঘুম নেই। কোর্ট থেকে গত 2 দিন ধরে বেশ রাত করে বাড়ি ফিরে সে। গত 6 মাস ধরে যে মানুষটার সাথে এক ঘরে এক বিছানায় রাত্রি যাপন করেছে, হঠাৎ করে সেই মানুষটাই জীবন থেকে হারিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। কোনো এক অনাকাঙ্ক্ষিত বিষাক্ত বাতাস বয়ে যাচ্ছে দুটো মানুষের জীবনের উপর দিয়ে। মাহাতা ফোনটা হাতে নিয়ে গ্যালারি থেকে মুনতাহার একটা ছবি বের করে তার উপর হাত বুলিয়ে সেদিকে তাকিয়ে বলে, বউ,
তোমাকে আমি বড্ড ভালোবাসি। এর চেয়ে বড় সত্য মহাবিশ্ব আর একটাও নেই। যদি সৃষ্টিকর্তার সকল সৃষ্টি সত্যি হয়ে থাকে, তোমাকে আমি ভালোবাসি, এই কথাটাও একেবারে নিখুঁত সত্যি। গত 6 বছর আগে যখন প্রথমবার তোমার এই মায়ামাখা মুখটা দেখেছিলাম, বিশ্বাস করো, তখন কেন যেন তোমার অবুঝ ফেসটা দেখে আমার মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতির জন্ম হলো। যেখানে গত 6 বছর ধরে তোমাকে 80% পাওয়ানোর জন্য নিরপেক্ষভাবে ভালোবেসেছে, সেখানে কিভাবে এত সহজে অন্য নারী আমার মনে জায়গা করে নেবে? তোমাকে দেখার পর আমি আমার মনের দরজা আর কখনোই খুলিনি। অনেকে চেষ্টা করেছিল সেখানে প্রবেশ করার, কিন্তু আমি তার আগেই দরজায় শক্ত করে খিল দিয়েছি, শুধু তোমার জন্য। অথচ সেই তুমি কিনা আমাকে ভুল বুঝলে। বউ, তুমি ভাবলে কিভাবে যে আমি অন্য কাউকে ভালোবাসি? যখন আমি প্রতি মুহূর্তে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, আমার হৃদয় জুড়ে যে শুধু তোমারই বিচরণ। যেখানে এত বছর ধরে তুমি সবসময় আমার প্রার্থনায় আছো, সেখানে আমি কিভাবে এত তাড়াতাড়ি তোমাকে ভুলে যাব? আমি যে অনেক আগে থেকে তোমার মায়ে আবদ্ধ বউ। যেহেতু তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার মতো বিশ্বাস করেছ, সেহেতু তোমাকে যে আমার পক্ষ থেকে একটু কষ্ট পেতে হবে। তাই রেডি দেখো। বলে মাহাতাব মুনতাহার ছবিটার উপর আলতোভাবে একটা চুমু দিল। পরের দিন খুব ভোরেই মুনতাহার ঘুম ভেঙে গেল। বাসার কারোর ঘুম ভাঙেনি এখনও, তাই একা একা রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে আসলো। অনেকদিন পর ছাদে এসে ফুল গাছগুলো দেখে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। চারপাশে ফুলের গন্ধে মম করছে। মুনতাহা প্রাণ ভরে নিঃশ্বাস নিল প্রায় অনেকক্ষণ যাবৎ। এরপর সব গাছগুলোর গোড়ায় ভালোভাবে পানি দিল। এরপর হেঁটে এসে ছাদের কার্নিশে দাঁড়াতেই ওর চোখ পড়ল ওদের বাসায় থেকে বেশ কিছুটা দূরে রাখা একটি গাড়ির উপর। মোটামুটি দূরে থাকার জন্য গাড়িটা এতটা স্পষ্ট না দেখা গেলেও এটুকু ঠিকই বুঝতে পারল যে গাড়িটা মাহাতাবের গাড়ির মতোই। কিন্তু উকিল সাহেব এত সকালে এখানে আসবে কোথা থেকে? আর উনি তো এখন অন্য ফুলে আসক্ত, তাই এখানে আসার তো প্রশ্নই আসে না ভেবে অন্য কারো গাড়ি মনে করে অতটা আর খেয়াল করেনি। তারপর আরও বেশ কিছুক্ষণ ফুল গাছগুলোর সাথে সময় কাটিয়ে এরপর নিচে চলে আসলো। এদিকে দূর থেকে মাহাতাব নিজের ছোট্ট বউটাকে এক পলক দেখেই তার মনটা শান্ত হয়ে গেল। এই 6 মাস ধরে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আদরে বউটার মায়ামাখা মুখটা দেখে অভ্যাস হয়ে গেছে তার। কিন্তু গত 2 দিন ধরে তো আর সেই সুযোগটা হচ্ছে না, তাই বাধ্য হয়ে এত ভোরে রওনা দিয়ে আসতে হলো তাকে। যাই হোক, তবুও সকাল সকাল বউটার দেখা পেয়েছে, এটাই আপাতত অনেক। তাই মাহাতাব ওখান থেকে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বের হয়ে গেল। একটু পরেই আবার এখানে আসতে হবে বিশেষ কাজে। এদিকে নুসরাত আর আসিফ সকাল থেকে ভেবে যাচ্ছে কিভাবে এই সমস্যার সমাধান করবে। আসিফের একদিকে প্রচণ্ড রাগ উঠছে মাহাতাবের উপর, কারণ নিজের বোনের সাথে এত বড় অন্যায় সে মন থেকে মেনে নিতে পারছে না। আবার নুসরাতের কথা শুনে মনে হচ্ছে কোথাও কোনো গণ্ডগোল আছে, সেটা ভেবে নিজেকে কোনো রকম কন্ট্রোল করছে। আবার নিজেদের মধ্যে টুকটাক কথা কাটাকাটিও করছে। সময় প্রায় সকাল 10টা। সবাই নাস্তা সেরে যে যার কাজে বেরিয়ে পড়েছে। মুনতাহার আব্বু স্কুলে চলে গিয়েছে আর আসিফও বেরিয়েছে নিজের কাজে। আর মুনতাহার আম্মু রান্নাঘরে টুকটাক কাজ করছে। মুনতাহার কোনো কিছুই ভালো লাগছে না, তাই সে সোফায় বসে টিভিটা অন করল। হঠাৎ ওর বান্ধবী শর্মির কল এলো ওর ফোনে। মুনতাহা এতদিন পর শর্মির কল দেখে কিছুটা অবাকই হলো, কারণ এখন একসাথে পড়ালেখা না করার কারণে এখন আর আগের মতো কথা হয় না তাদের মধ্যে। এছাড়া মাঝে মাঝে যখন তাদের মধ্যে কথা হতো তখন প্রায়ই শর্মি মাহাতাবের বয়স নিয়ে কটূক্তি করে হাসাহাসি করত। প্রথম এই ব্যাপারে মুনতাহা কিছু না বললেও পরবর্তীতে ওর কথাগুলো শুনলে কেন জানি খারাপ লাগতো। মুনতাহার তাই নিজে থেকেই ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। যাই হোক, যেহেতু ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে, শর্মির ফোন রিসিভ না করে পারল না। মুনতাহা ফোন রিসিভ করে হ্যালো বলতেই শর্মি বলে, কী রে দোস্ত, কেমন আছিস তুই? কোনো খোঁজ খবর নেই তোর। বিয়ের পর দুলাভাইকে পেয়ে কি আমাকে ভুলে গেছিস? মুনতাহা বান্ধবীর কথা শুনে হেসে উত্তর দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত, তোর কি অবস্থা, কেমন আছিস তুই? শর্মি উত্তর দিয়ে বলে, হেই তো ভালো আছি দোস্ত। দুলাভাইয়ের কি খবর? খুব ভালো আছিস মনে হচ্ছে, তাই না? মুনতাহা বলে, আল্লাহ ভালোই রেখেছে দোস্ত। কারণ ও যদি শর্মিকে ওদের মধ্যকার ঝামেলার কথা বলে তাহলে হয়তো শর্মি নানান রকম কথা বলে ওকে অপমান করবে। সেজন্য নিজের মনের ব্যথা নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখলো।
শর্মী আচমকা বলে বসে। দোস্ত, শুনলাম তোদের মধ্যে নাকি অনেক বড় ঝামেলা হচ্ছে। তুই নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিস, ঘটনা কি সত্যি? বলতো আমাকে। মুনতাহা শর্মীর কথা শুনে পুরো হতবাক হয়ে গেল। ও কিভাবে জানলো এই কথাগুলো? ওদের দুই ফ্যামিলির মানুষ ছাড়া তো এই বিষয়ে অন্য কারো এসব কথা জানার কথা না। তাহলে সেটা শর্মীর কানে পৌঁছালো কিভাবে? সেটাই ও বুঝতে পারল না। মুনতাহা অবাক হয়ে ওর বান্ধবীকে জিজ্ঞেস করলো, তুই এসব কথা জানলি কি করে দোস্ত? তোকে এসব কে বলেছে? শর্মী মুনতাহাকে বলে, দোস্ত, এসব কথা বাতাসে ভেড়ে বেড়ায়। আমি কোথা থেকে জানতে পারলাম আপাতত সেটা নিয়ে ভাবিস না, কিন্তু আমি চাই তুই যে সিদ্ধান্ত নিবি খুব ভেবেচিন্তে নিবি, কারণ একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত নিস না, ওকে? একজন ডিভোর্সি মেয়েকে সমাজ কোন চোখে দেখে সেটা যারা এই পরিস্থিতিতে পড়েছে একমাত্র তারাই জানে। তাই তোকে আমি অনুরোধ করব, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই শেষবারের মতো একবার ভেবে দেখবি। মুনতাহা এবার রীতিমতো অবাক হয়ে গেল শর্মীর কথায়, যে কিনা ওদের বয়সের পার্থক্য নিয়ে সবসময় কটূক্তি করে কথা বলতো, অথচ সে কিনা এখন পুরো বুঝমানের মতো করে কথা বলছে। মুনতাহা দীর্ঘশ্বাস ফেলে বলে, দোস্ত, উনি অন্য কাউকে ভালোবাসে। ওনার জীবনে ওনার ভালোবাসার মানুষ আছে, আমি নিজে তার প্রমাণ দেখেছি। সেখানে আমি তাদের মধ্যে বাধা হয়ে কি করে থাকবো বল? শর্মী ওর কথা শুনে অবাক হয়ে বলে, কি বলছিস তুই এসব? তোদের বিয়ের প্রায় 6 মাস হয়ে গিয়েছে, এখন তার জীবনে হঠাৎ করে ভালোবাসার মানুষ এলো কোত্থেকে? মুনতাহা তাচ্ছিল্য করে হেসে বলে, হয়তো আরো আগে থেকেই ছিল, আমি সেটা ধরতে পারিনি। এছাড়া সেই মেয়ের সাথে ওনার বিয়েও ঠিক হয়ে গেছে। আমাদের ডিভোর্সের পরেই ওনারা বিয়ে করবেন, বুঝেছিস তুই? শর্মী আর বলার মতো কোনো কথাই খুঁজে পেল না, যেহেতু কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা সে আদৌ জানে না। তাই এত বড় একটা বিষয়ে তার কথা বলা ঠিক হবে না ভেবে এই বিষয়ে আর তেমন কথা বলল না সে। তারপর দুজনেই আরও বেশ কিছুক্ষণ টুকটাক কথা বলেই ফোন রেখে দিল। ফোন রাখার কিছুক্ষণ পর ওদের বাসার কলিং বেলটা বেজে উঠল। মুনতাহা সোফায় বসে টিভি দেখছে, তাই ওর আম্মু এসে দরজা খুলে দিল। তিনি দরজা খুলেই দেখেন মাহতাব এসেছে, সাথে একটা মেয়েও আছে। উনি মাহতাবের সাথে কথা বলে ওদের দুজনকে ভেতরে আসতে বলেন। মাহতাব অনুমতি পেয়ে রোমানাকে নিয়ে সোজা ড্রয়িং রুমে এসে মুনতাহার বিপরীত দিকের সোফায় বসে পড়ল, সাথে ইশারা করে রোমানাকে ওর পাশে বসতে বলল। মুনতাহা এতক্ষণ কে এসেছে সেদিকে খেয়াল না করলেও মাহতাবের কথা শুনে চমকে ওর দিকে তাকাতেই দেখে মাহতাব একা নয়, সাথে একটা মেয়েও আছে। মুনতাহার রোমানাকে চিনতে একটুও সময় লাগলো না, কারণ ওই দিনের ছবিগুলোতে ওরা দুজনেই ছিল। মুনতাহার কেন জানি মনে হলো ওর বুক চিরে কান্না চলে আসে, কিন্তু এখন ওনাদের সামনে মোটেও ভেঙে পড়া যাবে না। মুনতাহা ওদের দিক থেকে চোখ ফিরিয়ে আবার টিভির দিকে মনোযোগ দিল, যেন এখন এই মুহূর্তে ওর প্রধান কাজ শুধু টিভি দেখা। রোমানা কখনো মুনতাহাকে দেখেনি, শুধু শুনেছে স্যারের বিয়ের কথা, তাই আজকে সামনাসামনি হওয়া সত্ত্বেও মুনতাহাকে চিনতে পারেনি। রোমানা বেশ লজ্জা পাচ্ছে, কারণ আজকে অনেক দিন পর মাহতাবের সাথে তার দেখা হয়েছে। তাছাড়া কার বাসায় এসেছে তাও স্যার তাকে বলেনি, সেজন্য একটু অস্বস্তি হচ্ছে তার। মাহতাব এতক্ষণ ধরে মুনতাহার হাবভাব বোঝার চেষ্টা করছিল, অতপর হালকা কেশে মুনতাহার আম্মুকে বলে, আন্টি, আপনাদেরকে বলেছিলাম না যে আমি বিয়ে করছি? এই সেই পাত্রে। ও হচ্ছে রুমানা, আগে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। মাহতাবের কথা শুনে মুনতাহার কোনো হেলদোল নেই, মনে হচ্ছে সে কথাগুলোই শুনতে পায়নি। সে একভাবে টিভির দিকে তাকিয়ে আছে। মুনতাহার আম্মু রোমানার দিকে একবার ভালোভাবে তাকালেন। দেখতে মোটামুটি বেশ ভালোই আছে, সাথে যথেষ্ট স্মার্ট, কিন্তু বয়সটা একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, ভদ্রমহিলা কিছু বসতে না দিতে মাহতাবকে বলে, বাবা, তুমি বসো, রুমানাকে নিয়ে আমি একটু নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য, কেমন? মাহতাব সেই তখন থেকে একভাবে মুনতাহার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওকে কিছুই বলছে না। ওনার কথার প্রেক্ষিতে মুনতাহার দিক থেকে চোখ সরিয়ে ওনাকে থামিয়ে দিয়ে বলে, না আন্টি, এসব কোনো কিছু দরকার নেই। এরপর তো আর এখানে আর কখনো আসা হবে না। তাই ভাবলাম আপনাকে একটু আমার হবু বউকে দেখিয়ে নিয়ে আসে, সেজন্য এত তাড়াহুড়ো করে এখানে আসা। আমরা এক্ষুনি চলে যাব, আমাদের দুজনের কিছু জরুরি কাজ আছে আজকে, তাই আর দেরি করবো না আন্টি, এখন উঠবো। বলে মুনতাহার দিকে তাকালো। মুনতাহা এমনভাবে টিভির দিকে তাকিয়ে আছে যেন এখানে ও বাদে আর কেউ নেই।
এদিকে মাহাতাবের রোমানাকে বউ বলার কারণে রোমানা একেবারে লজ্জায় লাল হয়ে গেছে আর মনে মনে বলছে, যাক, এতদিনে আমার মনের আশা পূরণ হয়েছে। বলে মনে মনে হাসি দিল। মুনতাহার আম্মু মাহাতাবকে বলে, তাহলে তোমার হবু বউকে নিয়ে অন্য একদিন এসো আমাদের বাড়িতে, ঠিক আছে? ওনার কথা শুনে মাহাতাব মুনতাহার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে আন্টি, আপনার কথা রাখবো। আমরা অন্য একদিন আপনাদের বাসায় বেড়াতে আসবো, এখন আসে। বলে রোমানাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতেই মুনতাহা মাহাতাব তার হবু বউ রোমানাকে নিয়ে বেরিয়ে যেতেই মুনতাহা সেদিকে তাকিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দিল। এতক্ষণ বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করেছে সে, কিন্তু এখন আর চেপে রাখতে পারল না। সে কোনোভাবেই মাহাতাবের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে না। যা কিছুই হোক না কেন, মাহাতাব তার স্বামী। এতদিন দুজনে একসাথে থেকেছে, একসাথে নানান মুহূর্ত কাটিয়েছে তারা, কিন্তু এখন যখন নিজের প্রিয় মানুষটি তারই বাড়িতে এসে তারই চোখের সামনে নিজের প্রেমিকাকে নিয়ে এসে হবু বউ হিসেবে পরিচয় করিয়ে দেয়, তখন শুধু মুনতাহা কেন, পৃথিবীর কোনো মেয়েই এই দৃশ্য সহ্য করতে পারবে না। মুনতাহা চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উকিল সাহেব, আজকে আপনি আমাকে এত বড় আঘাতটা না করলেও পারতেন। এমনিতেই আপনার করা আঘাতে আমার মনে হচ্ছে আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। তার উপর আজকে আবার নিজের প্রেমিকা হবু বউকে আমার সামনে নিয়ে এসে নতুন করে যে আঘাতটা আপনি করে গেলেন, তাতে মনে হচ্ছে আমার কলিজাটা একেবারে অকেজো হয়ে গেছে। উকিল সাহেব, শখের মানুষগুলো, প্রিয় মানুষগুলো বুঝি এইভাবে ভালোবাসার প্রতিদান দেয়, তাই না উকিল সাহেব? আমি তো নিজের ইচ্ছায় আপনাদের দুজনের মাঝখানে থেকে সরে এসেছি, যাতে করে আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন। কারো কাছে আপনার সম্পর্কে অভিযোগ করিনি, তারপরেও আপনি ইচ্ছে করে কিভাবে আমায় এত বড় আঘাত করতে পারলেন? নিজের প্রেমিকা নিয়ে কতটা খুশি আছেন সেটা দেখানোর জন্য তাকে নিয়ে সোজা আমার সামনে চলে আসলেন উকিল সাহেব। আপনি হয়তো জানেন না উকিল সাহেব, কিছু কিছু খুশির মুহূর্ত সবাইকে দেখাতে নেই। সবার যে এই মুহূর্তগুলো সহ্য করার ক্ষমতা থাকে না। হুট করেই আপনি কেমন অচেনা হয়ে গেলেন। শুধু মনে হচ্ছে গত 6 মাস ধরে আমি যে উকিল সাহেবকে চিনতাম, আপনি সে নন। যাই হোক, আমি চাই আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন। আমি না হয় দূর থেকে আপনার ভালো থাকাটা মন ভরে দেখবো। বলে চোখ মুছে হেঁটে নিজের রুমে চলে গেল। মুনতাহার আম্মু মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তিনিও রান্নাঘরের দিকে চলে গেলেন। এদিকে মাহাতাব ওদের বাসা থেকে বেরিয়েই গাড়ির সামনে এসে ফোনটা হাতে নিয়ে রোমানাকে বলে, রোমানা, কোর্ট থেকে এইমাত্র নাহিদ আমাকে ইনফর্ম করেছে যে ওখানে নাকি কি একটা ঝামেলা হয়েছে। এখন ইমার্জেন্সি আমাকে সেখানে পৌঁছাতে হবে, তাই আজকের তোমাকে নিয়ে কোথাও যাওয়া হচ্ছে না। তুমি বরং একটা ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাও, ওকে? বলে সাথে সাথে নিজের গাড়ি নিয়ে চলে গেল। রুমানা বেচারি এত খুশি হয়েছিল, ভেবেছিল হয়তো মাহাতাব আজকে সারাদিন তাকে নিয়ে ঘোরাঘুরি করবে, দুজনে মিলে বেশ রোমান্টিক একটা সময় পার করবে। কিন্তু মাহাতাব তার ভাবনার মাঝে পানি ঢেলে দিয়ে মিথ্যে বলে এখান থেকে কেটে পড়েছে। রোমানা ভেবেছে হয়তো মাহাতাব সত্যি কথাই বলেছে, কারণ মাহাতাবের সাথে যেহেতু আগে কাজ করেছে তাই তার কাজের সম্বন্ধে তার ধারণা আছে বেশ ভালোই। তাই ব্যাপারটা নিয়ে বেশি আর ভাবল না। অগত্যা মন খারাপ করে একটা ট্যাক্সি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আসলে মাহাতাব ইচ্ছে করে রোমানাকে মিথ্যে বলেছে, ওকে নিয়ে কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। সে তো শুধু মুনতাহাকে জ্বালানোর জন্য এই আপুরটাকে সাথে করে এখানে নিয়ে এসেছে। এখন তার কাজ শেষ, ব্যাস সে নিজের মতন চলে গেছে। সকালের ঘটনার পর মুনতাহার রুম থেকে শুধু একবার বের হয়েছিল, তাও দুপুরের খাবার খাওয়ার সময়। তারপর আবার রুমে চলে গেছে। মুনতাহার আম্মু মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে ওর বান্ধবী শর্মিকে কল করে ওনাদের বাসায় আসতে বলল। শর্মি মামাবাড়ি গিয়েছিল বেড়াতে, আজকে দুপুর 12টার দিকে বাসায় এসে পৌঁছেছে। কিন্তু বান্ধবীর এমন অবস্থার কথা শুনে নিজেকে আর আটকাতে পারল না। কোনোরকমভাবে খাওয়াটা শেষ করেই ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 15 মিনিট পর শর্মি এসে মুনতাহার বাসায় পৌঁছালো। আসতে আসতে প্রায় 4টা বেজে গেছে এখন। শর্মি ওর আম্মুর সাথে টুকটাক কথা বলে এরপর মুনতাহার রুমে চলে এলো। মুনতাহা চোখ বন্ধ করে আছে। শর্মি একবার ডাকতেই মুনতাহা ঠাস করে চোখ খুলে ফেলল। এতদিন পর বান্ধবীকে চোখের সামনে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে শোয়া থেকে লাফ দিয়ে উঠিয়ে বান্ধবীকে গিয়ে জড়িয়ে ধরল। শর্মিও দু হাতে বান্ধবীকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর মুনতাহা শর্মিকে ছেড়ে দিয়ে বলে, শয়তান, সকালে যখন তোর সাথে কথা হলো তখন তো বললি না যে আজকে এখানে আসবি।
শর্মি হেসে উত্তর দিয়ে বলে, যদি আগে থেকে তোকে আমি আসার কথা বলে দিতাম তাহলে কি তোকে এইভাবে সারপ্রাইজ দিতে পারতাম বল? যাই হোক, এখন যখন এখানে এসেই পড়েছি, চল আজকে 2 বান্ধবী মিলে ঘুরে আসি আমাদের পুরনো স্কুলের কাছে। পার্কটাতে মেলা বসেছে, চল ওখানে যাই আজকে। মুনতাহার ঘরে বসে বোরিং লাগছিল, তাই এখন যদি একটু বাইরে যায় তাহলে কিছুক্ষণের জন্য হলেও মনটা হালকা হবে ভেবে সেও রাজি হয়ে গেল। এরপর বেশ কিছুক্ষণ পর 2 বান্ধবী তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আজকে মুনতাহা ইচ্ছে করে বোরকা পরেনি, হাঁটু অবধি লম্বা চুলগুলো বেনি করে পেছনের দিকে রেখে মাথায় ওড়না দিয়ে রেখেছে। ওরা বাসা থেকে কিছু দূর যেতেই কেউ একজন ওদেরকে দেখে হাতে ফোনটা নিয়ে কাউকে কল দিয়ে ওদের যাওয়ার ব্যাপারটা জানিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ওরা মেলার কাছে পৌঁছে গেল। মুনতাহার বাসা থেকে মেলা বেশি দূরে নয়, তাই পৌঁছতে বেশি সময় লাগেনি। মেলায় পৌঁছতেই অনেক মানুষ মুনতাহার দিকে আর ওর চুলের দিকে বারবার তাকাচ্ছে। এত সুন্দর একটা মেয়ে, তার সাথে হাঁটু অবধি এত বড় লম্বা ঘন চুল, সেজন্যই একসাথে সবার নজর কেড়েছে। মানুষজন এইভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে মুনতাহার বেশ অস্বস্তি লাগছে। তখন রাগ করে বোরকা না পরে কি যে চরম ভুল করেছে, এবার সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তারপরও বেশ কিছুক্ষণ দুজন মিলে মেলায় ঘুরোঘুরি করল। কিছুক্ষণ যেতেই ওরা বুঝতে পারল কিছু ছেলে ওদের পিছু নিয়েছে। দুজনে সেটা টের পেয়ে মনে মনে কিছুটা ভয় পেল, কারণ আজকাল চারপাশে কিছু হিংস্র পশু ছড়িয়ে আছে যারা মেয়েদেরকে একা পেলে সুযোগ বুঝে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুনতাহা আর শর্মি একে অপরের দিকে চাওয়াচাবি করল। কোনো উপায় না পেয়ে মানুষের ভিড়ের মাঝে রইল আরও বেশ কিছুক্ষণ। এদিকে আসর পেরিয়ে মাগরিবের আজানের সময় হয়ে আসছে প্রায়। যদি রাত হয়ে যায় তাহলে এই হিংস্র পশুগুলো থেকে পালিয়ে কিভাবে বাড়ি ফিরবে সেটা ভাবতেই ওদের মাথা খারাপ হয়ে আসে। মুনতাহা কোনো উপায় না পেয়ে ওর ভাইকে কল দিল, কিন্তু আসিফ সকালেই জরুরি কাজে শহরের বাইরে গিয়েছে, আসতে এখনও অনেক সময় লাগবে। তাই ফোন রেখে ওর আব্বুর ফোনে কল দিল। ওর আব্বুকে বলে উনি একটা সেফ জায়গায় দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করতে বললেন। উনি যত তাড়াতাড়ি সম্ভব আসছে ওদেরকে নিতে। ওরা দুজন মেলার মধ্যে একটা দোকানের পাশে দাঁড়ালো। ওই ছেলেগুলো ওদের আশেপাশেই ঘুরছে বারবার। সেগুলো দেখে ওদের আরও গলা শুকিয়ে আসে। দুজনে মনে মনে আল্লাহকে ডাকছে কোনো রকম যেন আজকে তিনি ওদেরকে বাঁচিয়ে দেন। ওদের এত ভয়ের মধ্যেই ওই ছেলেগুলোর মধ্য থেকে একটা ছেলে এসে মুনতাহার সামনে দাঁড়িয়ে একটা বিশ্রী হাসি দিয়ে বলে, মামুনি, বাসায় একা একা যেতে বুঝি ভয় লাগছে? কোনো ভয় নেই, আমাদের সাথে চলো, একেবারে নিশ্চিন্তে তোমাদেরকে বাসায় পৌঁছে দিব। বলে মুনতাহার হাত ধরতে যেতেই সাথে সাথে কারো হাতে শক্তপোক্ত ঘুষি পড়ল ছেলেটার নাকের উপর। সাথে সাথে ছেলেটার নাক ফেটে রক্ত বেরিয়ে এলো। শর্মি আর মুনতাহা অবাক হয়ে তাকিয়ে আছে মাহতাবের ওপর। শর্মি এর আগে কখনো মাহতাবকে দেখেনি, তাই সে চিনতেও পারেনি। সে ভয়ে ভুলে গিয়ে কনুই দিয়ে মুনতাহার পিঠে গুঁতো দিয়ে বলে,